ধরে নেওয়া হয় বাংলাদেশে কোনো না কোনো লিভার রোগে আক্রান্তের সংখ্যা ৬ থেকে ৬.৫ কোটি মানুষ। তারা কিভাবে চিকিৎসা নিচ্ছেন, কতজন চিকিৎসার আওতায় আসতে পারছেন, এমনকি ২০২৫ সালের পরে ২০৪০ সাল নাগাদ এই লিভার রোগের পরিস্থিতি বাংলাদেশে কেমন হবে, এই যাবতীয় বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকের বিষয় আমরা দিয়েছি লিভার রোগের ভবিষ্যৎ, বাস্তবতা ও করণীয়। এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তিনজন স্বনামধন্য হেপাটোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম, উপাচার্য, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, একই সঙ্গে প্রেসিডেন্ট হেপাটোলজি সোসাইটি, ঢাকা, বাংলাদেশ। সঙ্গে আরও যুক্ত আছেন ডাক্তার গোলাম আজম, সহযোগী অধ্যাপক, পরিপাকতন্ত্র ও লিভার বিভাগ, বারডেম হাসপাতাল এবং স্যার সোসাইটির জেনারেল সেক্রেটারি। সঙ্গে আরও যুক্ত হয়েছেন ডাক্তার সাইফুল ইসলাম এলিন, সহযোগী অধ্যাপক, লিভার বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং একই সঙ্গে হেপাটোলজি সোসাইটির বিজ্ঞান বিষয়ক সম্পাদক। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু করবার আগে আপনাদের জানিয়ে দিতে চাই, অনুষ্ঠানটি সহযোগিতা করছে হেপাটোলজি সোসাইটি এবং এভারেস্ট ফার্মা লিমিটেড। স্যার, শুরুতেই অধ্যাপক শাহিনুল আলম, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি লিভার রোগের যদি আমাদেরকে একটু সংক্ষেপে জানান। লিভার রোগকে আসলে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ, সংক্রামক, আর এটা হচ্ছে অসংক্রামক অংশ। সংক্রামক অংশে আছে হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, আর আমাদের দেশের জন্য বিশেষভাবে যেটা আছে যেটা হচ্ছে হেপাটাইটিস এ এবং ই। আর অসংক্রামক অংশে রয়েছে ফ্যাটি লিভার সহ লিভার টিউমার, অন্যান্য লিভার ডিজিজগুলো। তো আমাদের দেশে যে এই রোগের বিবর্তনটা খুবই লক্ষণীয়। তার মধ্যে হচ্ছে যে আমাদের বর্তমান অবস্থায় প্রায় 85 লাখ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত, আর সি ভাইরাসে আক্রান্তের সংখ্যা 15 লাখ। তার মানে প্রায় 1 কোটি মানুষ হেপাটাইটিস বি বা সি ভাইরাসে আক্রান্ত রয়েছে। আর ফ্যাটি লিভারের ক্ষেত্রে আমাদের দেশব্যাপী করা পরিসংখ্যানে দেখা গেছে প্রায় 4.5 কোটি মানুষ হেপাটাইটিস ফ্যাটি লিভারে আক্রান্ত। এটা হলো বর্তমান অবস্থা। আগামী দিনের প্রক্ষেপণ যদি আমরা বলি, তাহলে যেহেতু আমাদের ইপিআই প্রোগ্রামে হেপাটাইটিস বি ভাইরাসের টিকাকে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ইপিআই প্রোগ্রামের কাভারেজ আমাদের প্রায় 95%, অতএব হেপাটাইটিস বি ভাইরাস লক্ষণীয়ভাবেই আমাদের কমে আসবে। জি, এবং ইতোমধ্যে এটা কমে আসছেও। আচ্ছা, এক সময় যেটা 8-9% ছিল, এখন 5%-এর নিচে, শতকরা 5 ভাগের নিচে নেমে এসেছে। জি, হেপাটাইটিস সি ভাইরাস, এটা একসময় এটা চিকিৎসা ছিল না, এখনও এটা টিকা নাই, কিন্তু এখন চিকিৎসার মাধ্যমে এটা নিরাময়যোগ্য। অতএব এটাও আমাদের কমে আসবে। আর আমাদের জীবনযাত্রার পরিবর্তনের কারণে আমরা আগের চাইতে অনেক বেশি বসে থাকা এবং আগের চাইতে অনেক বেশি ক্যালোরি গ্রহণ করা এবং আমাদের দৈনন্দিন কার্যক্রমের মধ্যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে ফ্যাটি লিভারের প্রবণতা বর্তমানে যা আছে এটা আরও বাড়বে। এই হচ্ছে বর্তমান। স্যার, আপনার কাছে আসবো। ডাক্তার গোলাম আজম, আপনার কাছে জানতে চাই যে টিকার কারণে আমরা ভাবছি যে লিভার রোগের প্রকোপ কোনো একটি অংশ দিয়ে আসলে কমবে, কিন্তু ঝুঁকির জায়গাগুলো কোন কোন জায়গা? আমি আমার পূর্বতন বক্তা মাননীয় ভিসি মহোদয়ের কথার আলোকেই আপনাকে বলতে চাচ্ছি যে ভ্যাকসিন প্রিভেন্টেবল একটা ভাইরাস যেটা হেপাটাইটিস বি ভাইরাস, এবং এই ভাইরাসের যে আবিষ্কারক উনি কিন্তু এই ভ্যাকসিনের আবিষ্কারক ছিলেন। তো কথা হচ্ছে ভ্যাকসিন ক্যান্সার প্রিভেন্ট করা যায় কিন্তু একটা ভ্যাকসিনের মাধ্যমে, সেটা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন। তো এগুলো আমাদের হেপাটাইটিস এ ভাইরাসেরও ভ্যাকসিন আছে, কিন্তু হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিনটাকে ইপিআইয়ের মাধ্যমে দিয়ে আমরা যেভাবে হেপাটাইটিস বিটাকে কমে রেখেতে পেরেছি, এবং আমরা অন্যান্য সচেতনতাও আমরা প্রোগ্রাম করি, মানুষ সচেতন। কিন্তু যেটা হচ্ছে যে স্যার বলেছেন যে কমিউনিকেবল ডিজিজ, সেটা তো ভ্যাকসিন দিয়ে আমরা কিছুটা কমাতে পারলাম। নন কমিউনিকেবল ডিজিজটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অ্যালার্মিং, এবং এটা এস্টিমেটেড যে 2040 সাল আমাদের যদি প্রক্ষেপণ হিসেবে আমরা চিন্তা করি, তাহলে এই নন কমিউনিকেবল ডিজিজের মধ্যে আমি একটু সাধারণ জনগণের বোঝার স্বার্থে বলি যে মেটাবলিক ডিজিজ, এর মধ্যে ডায়াবেটিস, এটা কিন্তু আমাদের প্রায় 10% পপুলেশন। আমি বারডেমে আমাদের স্ট্যাটিস্টিক্সে এটাই আছে যে, এবং ইন্টারন্যাশনাল কমিউনিটি তাই বলে যে 10% আমাদের অলরেডি ডায়াবেটিক। তো ডায়াবেটিকদের মধ্যেই আবার কিন্তু লিপিডের আধিক্য, যেটা ডিসলিপিডিমিয়া, সেটাও হয়, এবং হাইপারটেনশন হয়। আর অ্যাজ এ হোল আমাদের ভিসি মহোদয় বললেন যে আমাদের লাইফস্টাইল যে চেঞ্জ হওয়ার কারণে বসে থাকার প্রবণতা বেড়ে গেছে, ফাস্ট ফুড ইনটেক করা বেড়ে গেছে, এবং আমরা কী বলে সুষম খাবার না গ্রহণ করে ফ্যাটি ফুডগুলো বেশি খাচ্ছি। এগুলোর কারণে কিন্তু ভবিষ্যতে আমাদের লিভার ডিজিজের প্যারাডাইমটা শিফট হবে টুয়ার্ডস নন কমিউনিকেবল ডিজিজ। স্যার, আমি আসবো। আমি স্যারের কাছে আবার একটু জানতে চাই যে আমরা 40 সালের একটা প্রজেকশন করার চেষ্টা করছি আর কি। 40 সালে পরিস্থিতি আসলে কতটা জটিল হবে বলে আপনি মনে করেন?
পরিস্থিতিকে জটিল বললে তো ভয় পেয়ে যাবে। আসলে জটিল করা আমাদের কাজ না, আমাদের কাজ হচ্ছে যে জটিলটাকে নির্দিষ্ট করে এটাকে কীভাবে সরল করা যায়, বটেই সরল করা সম্ভব। আমাদের যে বিষয়টা দেখা দেবে, একটা হচ্ছে যে আমাদের এই ফ্যাটি লিভার জনিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ার কারণে ফ্যাটি লিভার রিলেটেড সিরোসিসও বেড়ে যাবে, ফ্যাটি লিভার রিলেটেড লিভার ক্যান্সারও বেড়ে যাবে। জি। আর বি ভাইরাস রিলেটেড যেটা, এটা যদিও কমবে, তারপরেও আমাদের প্রচুর রোগী থাকবে বি এবং সি ভাইরাস রোগী যারা লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হবে। তবে মূল চ্যালেঞ্জ হবে আমাদের ফ্যাটি লিভার রিলেটেড সিরোসিস এবং লিভার ক্যান্সার। বি এবং সি ভাইরাসের সাথে ফ্যাটি লিভার রিলেটেড সিরোসিস এবং ক্যান্সারের সমস্যাটা যেটা হচ্ছে যে এটাকে আমরা কোনো টিকা দিয়ে প্রিভেন্ট করতে পারি না। যদিও আমরা এটাকে প্রতিরোধ করতে পারি লাইফস্টাইল মডিফিকেশন বা জীবনযাত্রার পরিবর্তন করে, ওজন কমিয়ে, কিন্তু এটা এমন একটা কাজ যেটা সহজে এই সাফল্য অর্জন করা অত্যন্ত কঠিন। মানুষের মন যদি চায় আর হ্যাঁ, মন চাওয়ার পরও এটা রিয়েলি এটার জন্য টাইম স্পেয়ার করা, এটার জন্য অ্যাক্টিভিটিসগুলো যাওয়া আর ডায়েট কন্ট্রোল করা খুবই কঠিন হবে। তার চেয়ে বড় একটা সমস্যা দেখা দিবে, আমাদের এখনকার শিশুরা সেই সময়ে পূর্ণবয়স্ক হবে। এখনকার আমাদের স্কুল গোয়িং চিলড্রেন, এদের লাইফস্টাইল খুবই ডেঞ্জারাস। এটা আমরা স্কুলের অ্যাক্টিভিটিস, ফ্যামিলি অ্যাক্টিভিটিস এবং শিশুদের পার্সোনাল অ্যাক্টিভিটিস, তিনটি স্বাস্থ্যবিরোধী। আচ্ছা, আমি প্রথমে ফ্যামিলি অ্যাক্টিভিটিস বলি। আমাদের বাচ্চারা খেলতে বের হয় না, আমরা ওদের খেলতে যেতে দেই না, নিরাপত্তার কারণেও দেই না, আবার খেলার মাঠও নাই এই জন্যও দেই না। আমরা ছোট বাচ্চাদেরকে নিজেদের দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার জন্য তাদেরকে গ্যাজেটে অভ্যস্ত করে ফেলি। ট্রু। তারপরে তাতে হয়ে যায় কি, এই ছেলেটা বড় হতে হতে গ্যাজেট ছাড়া চলতেই পারে না, সারাক্ষণ কম্পিউটার, সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। তার দৈনন্দিন অ্যাক্টিভিটিজের বড় একটা অংশ পড়াশোনা যায়, আর দ্বিতীয় অংশ চলে যায় এই বসে বসে খেলার কাজে। তো তাহলে তার অ্যাক্টিভিটির সময়টা তো অনেক বেশি হয়ে গেল। আরেকটা অংশ হলো ঘুমানো। তাহলে দিনের এই তিনটা অংশই কিন্তু আমার কী বলা যায় ইনঅ্যাক্টিভিটিস। এই যে বাচ্চা যারা ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছে, এবং এরা ফ্যাটি লিভারে নিশ্চিতভাবেই হচ্ছে, এরাই পূর্ণবয়স্ক হতে হতে ডায়াবেটিস, প্রেশার এবং ফ্যাটি লিভার জটিলতায় আক্রান্ত হবে। এমনকি পৃথিবীতে 6 বছর বয়সের শিশুকেও ফ্যাটি লিভার জনিত সিরোসিসে আক্রান্ত হতে পাওয়া গেছে। অতএব এই জায়গাটা আমাদের প্রতিরোধ করার এবং এখনই সচেতন হবার জায়গা। এই শিশুরা আগামী দিনের বড় একটা, শুধুমাত্র লিভার ডিজিজ না, এরা কিন্তু ডায়াবেটিস, প্রেশার, হার্ট ডিজিজ নিয়েও আসবে, আর্লি এজে এরাই আসবে। দ্বিতীয় অংশে আমি যেটা বলছি যে ব্যক্তিগত স্কুলগুলোর আমরা এই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে বলা যায় যে নিজেদেরকে আলাদা করে ফেলেছি। স্কুল এখন শুধু লেখাপড়ার জায়গা, কো কারিকুলার, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জায়গা নয়। আমাদের সব বড় স্কুল, স্পেশালি ইংলিশ মিডিয়াম স্কুল, এখানে খেলাধুলার জায়গা নেই, খেলাধুলার ব্যবস্থা নাই। আমরা অনেক দিন থেকে বলে আসছি, গেম পিরিয়ডে ওনারা ক্লাস নিচ্ছেন। গেম পিরিয়ড অন্তত 1 ঘন্টা এটা বাধ্যতামূলক করে দেওয়া উচিত। 1 ঘন্টা বাচ্চারা খেলবে, লাফাবে, দৌড়াবে। এমনকি অনেক স্কুলে এত পড়াশোনার চাপ, দারুণ বলেছেন, অ্যানুয়াল স্পোর্টস বন্ধ হয়ে গেছে। অতএব প্রত্যেক স্কুলে খেলার মাঠ বাধ্যতামূলক করে দেওয়া উচিত, এবং অ্যানুয়াল স্পোর্টস এবং গেম পিরিয়ড এই দুটো বাধ্যতামূলক। মানে আমরা হয়তো ক্লাসে ফার্স্ট হচ্ছি, কিন্তু জীবনের যুদ্ধে আমরা আগে থেকে হেরে যাচ্ছি, হারার পথে আগে থেকে হেরে যাচ্ছি। আরেকটা জিনিস আমাদের, যে ওদের যে পার্সোনাল চয়েস, এই চয়েসে ওরা এখন অন্তর্মুখী হয়ে গেছে। জি, অন্তর্মুখিতার থেকে আমাদেরকে সোশ্যাল অ্যাক্টিভিটিতে ওদেরকে আনা দরকার, এক্সট্রা কারিকুলার এবং কো কারিকুলার অ্যাক্টিভিটিসে এখন থেকেই ওদেরকে আমাদের ইনভলভ করা দরকার। নইলে এই বার্ডেন 2040 সালে ফ্যাটি লিভার ডিজিজের ওজন এই দেশ বা এই স্বাস্থ্য ব্যবস্থা বহন করতে পারবে না। আরেকটি হবে, বিরাট চ্যালেঞ্জ হবে যে এই লিভার রোগের চিকিৎসার যে আধুনিক বিশ্ব এগিয়ে যাবে, আমরা তাদের সাথে এগিয়ে যেতে পারবো কিনা। অন্যতম চ্যালেঞ্জ হবে লিভার ট্রান্সপ্লান্টেশন। স্যার, আমি এই প্রসঙ্গে আমার স্পেসিফিক প্রশ্ন আপনার কাছে আছে। ডাক্তার এলিন, আপনার কাছে শুধু জানতে চাই যে আমরা যদি ফ্যাটি লিভারের রোগীদের মধ্যে যারা ঝুঁকিতে আছে এবং অন্যান্য সব লিভার রোগীদের মধ্যে কত অংশ আমাদের হাসপাতাল পর্যন্ত বা চিকিৎসার আওতায় আছে, মানে সেটির কোনো পরিসংখ্যান বা কিছু কি আপনাদের কাছে আছে? ধন্যবাদ। আমি আসলে প্রথমে বলি যে আসলে বাংলাদেশের ফ্যাটি লিভারের টোটাল পরিসংখ্যানটা, জি, তো অধ্যাপক শাহিনুল আলম স্যারের নেতৃত্বে দেশব্যাপী যে পরিসংখ্যান করা হয়েছিল, দেশব্যাপী গবেষণা দেখা গেছে বাংলাদেশের প্রায় 33.3% জনসংখ্যা ফ্যাটি লিভারে আক্রান্ত। তো সেই অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে যদি 16 থেকে 17 কোটি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 4 থেকে 5 কোটির মতো মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। তো এর মধ্যে বেশিরভাগ কিন্তু জানেই না যে আসলে তাদের ফ্যাটি লিভার রয়েছে, কারণ ফ্যাটি লিভারের কিন্তু সুনির্দিষ্ট কোনো লক্ষণ নেই।
বেশিরভাগ ক্ষেত্রে ফ্যাটি লিভার যেটা ধরা পড়ে, দেখা যাচ্ছে একটা পেশেন্ট, একটা রোগী তার রুটিন কোনো চেক আপের জন্য একটা আলট্রাসোনোগ্রাম করলো, তখন দেখা যাচ্ছে তার একটা ফ্যাটি লিভার পাওয়া যাচ্ছে, বা নিতান্তই তার পেটের কিছু সমস্যার জন্য দেখা যাচ্ছে যে অপ্রণোদিত হয়ে এসে ফ্যাটি লিভার ধরা পড়ছে, এটা কম। এটা কম, কিন্তু তারপরেও আসার কথা হচ্ছে যে দিন দিন মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। কারণ বিগত 10 বছরের আগেও যদি খেয়াল করতেন, আমরা হেপাটোলজি সোসাইটি থেকে যে একটা সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করছি, আমরা ন্যাশ ডে, ফ্যাটি লিভার ডে পালন করছি, সেসব আমাদের বিভিন্ন বড় বড় জায়গায় আমাদের মিডিয়াতে প্রচার হয়েছে, তারপর কিন্তু মানুষজনের মধ্যে সচেতনতা বেড়েছে। এখন কিন্তু যখন একজন মানুষ কোনো যদি সমস্যা নাও থাকে, শুধুমাত্র যদি তার একটা আলট্রাসোনোগ্রামও ফ্যাটি লিভার ডিটেক্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু মানুষজন আসছে আমাদের কাছে যে স্যার আমার ফ্যাটি লিভারের চিকিৎসার জন্য আমি আসছি, যেটা আগে কল্পনা করা যেত না। এবং গণমাধ্যমও ব্যাপক গুরুত্ব দিয়েছে বিগত দিনগুলোতে, আলোচনাটা বেশি গুরুত্বের হওয়ার কারণে আগের থেকে মানুষের মধ্যে সচেতনতা অবশ্যই বেড়েছে। সেক্ষেত্রে আমাদের হাসপাতালে বা চিকিৎসকের কাছে ফ্যাটি লিভারের জন্য শুধুমাত্র চিকিৎসার জন্য আসছে এই সংখ্যাটাও বাড়ছে। কিন্তু সেটি মানে ওভারঅল সংখ্যা বললে সেটি আসলে নিতান্তই কম এখন সেটা আমরা বলতে পারি। আপনার কাছে আসবো, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। অধ্যাপক শাহিনুল আলম, আপনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যখন উপাচার্য হয়েছিলেন, তখন থেকে একটি আশার সঞ্চার হয়েছে যে হয়তো এখন নিয়মিতভাবে বাংলাদেশে অন্তত লিভার ট্রান্সপ্লান্টটা হবে। সেটি নিয়ে আগে আমরা অনেক প্রতিশ্রুতি শুনেছি, অনেক ধরনের বিক্ষিপ্ত আলোচনা হয়েছে। এমনও আমরা জানি যে এই লিভারের চিকিৎসকদের মধ্যেও একটু সীমিত পর্যায়ে টানাপোড়েনও আছে। সব কিছু মিলিয়ে আপনি এখন উপাচার্য, আপনি নিজেও বিভিন্ন সময় গণমাধ্যমে বলেছেন বাংলাদেশে লিভার ট্রান্সপ্লান্ট হওয়া উচিত। আপনারা প্রস্তুতিও নিচ্ছেন, এখন কোন পর্যায়ে আছি আমরা, বা এটি বাস্তবায়ন কত দূরে? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই টেকনিক্যাল এক্সপার্টাইজ আমরা তৈরি করতে না পারলে এটা আমাদের দেশের জন্যই একটা বিব্রত হবার যথেষ্ট কারণ হবে। জি, কারণ ইতিমধ্যে আমাদের দেশে ট্রান্সপ্লান্ট হয়েছে, কিন্তু এটা ধারাবাহিকতা রক্ষা করতে পারিনি। ইতিমধ্যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে লিভার ট্রান্সপ্লান্টের সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে। আচ্ছা, আমাদের দেশে সাফিসিয়েন্ট ট্রান্সপ্লান্ট সার্জন ট্রেন্ড আপ হয়ে এসেছে, আমাদের ট্রান্সপ্লান্ট হেপাটোলজিস্টও ট্রেন্ড আপ হয়ে এসেছে। এদেরকে সংযুক্ত করে আন্তর্জাতিক যে সমস্ত প্রতিষ্ঠান ট্রান্সপ্লান্ট করে তাদের সাথে আমরা যোগাযোগ করেছি। আমাদের এই দেশে লেখাপড়া করেছেন, চিকিৎসক হয়েছেন, বিদেশে অবস্থান করেছেন, তারাও আমাদের জন্য প্রস্তুত হয়েছে, এবং বিদেশি প্রতিষ্ঠানও আমাদের এখানে ট্রান্সপ্লান্ট শুরু করার জন্য আমাদের সাথে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। আচ্ছা, অতএব আমরা খুবই আশাবাদী যে আগামী 1 বছরের মধ্যে আমাদের ট্রান্সপ্লান্ট প্রোগ্রাম, সিঙ্গেল প্রোগ্রাম আমরা বলছি না, সিঙ্গেল ট্রান্সপ্লান্টও আমরা বলছি না, একটা ট্রান্সপ্লান্ট শুরু হয়ে ধারাবাহিকভাবে আমরা এগিয়ে যেতে পারব। এ ব্যাপারে সরকারও যথেষ্ট আমরা সমর্থন পাচ্ছি, আমাদের বিশ্ববিদ্যালয়ের ম্যান পাওয়ারও আগ্রহী আছে, আমরা এটা পারবো বলেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু স্যার, এই যে 1 বছর পর যদি শুরু হয়, মানে এটি নিয়মিতকরণের ব্যাপারে কি চিন্তা, মানে এটি নিয়মিত হবে কিনা? হ্যাঁ, আমরা 1 বছর পরে শুরু হবে এটা বলি না, আমরা 1 বছরের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টিম তৈরি হবে আমাদের ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, তার মানে আমরা এবার আর আমরা আসলে গণমাধ্যমে এই বিষয়ে বেশি কথা বলতে চাইছিলাম না। এটা অবশ্য আমাদের অতীতের একটা দোষের কি বলা যায়, দোষ স্বীকার করেই বলছি যে কাজের চাইতে প্রচার বেশি হয়ে যায়। জি জি জি, সে কারণে আমরা এবারের উদ্যোগ নিয়েছি যে যেন এটা ধারাবাহিকতা রক্ষা হয়। 1-2টা ট্রান্সপ্লান্ট করে আমরা নিউজ হওয়ার চাইতে ধারাবাহিকভাবে ট্রান্সপ্লান্ট করা যেন শুরু হয়, এবং আমরা 1 বছরের মধ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হবে, এটা আমরা আশাবাদী ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। আমি শুধু সংক্ষেপে স্যারের কাছে একটু জানবো, ডাক্তার গোলাম আজম, যে এটি অনেকবারই শুরু হয়েছে, অনেকবারই বন্ধ হয়েছে, এবারের ব্যাপারে আপনি কেমন আশাবাদী, বা এটি কতটা জরুরি বাংলাদেশের জন্য? না, বাংলাদেশের জন্য তো যেহেতু আমাদের এখানে এটা হচ্ছে না, এবং এটা একটা লিভার অর্গানের শেষ অবস্থা হলেই তো ট্রান্সপ্লান্ট করা হয় বটেই, তো আমাদের এটা অবশ্যই দরকার। আর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ওনারা উদ্যোগ নেবেন, কারণ ওনারা দক্ষ জনশক্তি তৈরিরও তো ওনাদের কোর্স কারিকুলাম অলরেডি আছে এবং ভবিষ্যতে হবে। তো ওনারা করার পাশাপাশি আমরা যারা সহযোগী অন্যান্য প্রতিষ্ঠান, এই বিশ্ববিদ্যালয়ে আমরা অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান, বারডেম হাসপাতালে আমি আছি, আমরা বারডেমে অতীতে করেছি, ধারাবাহিকতা রাখার সম্ভব হয়নি বিভিন্ন কারণে। আর্থিক দৈন্যতার একটা ব্যাপার থাকে, এবং এক্সপার্টাইজ ম্যান পাওয়ারের আমাদের বাইরের থেকে হেল্প নেওয়া লাগছে, কথা ঠিক। আমরা চাচ্ছি যে আমরা নিজস্ব ম্যান পাওয়ার তৈরি হবে। বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি মহোদয় যেটা বললেন, দক্ষ জনশক্তি তৈরি হলেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু মোটামুটি আমাদের হয়ে যাচ্ছে। অর্থাৎ হোপফুলি আমরা 1 বছরও, হয়তো স্যার বললেন
তা আসলে তো 1 বছর একটা হয়তো উনি টাইম বলেছেন, এর আগেই হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট হবার কথা বলেছেন। বিশ্ববিদ্যালয় হবে এবং আমরা হয়তো বারডেম হসপিটালে আমাদেরও সক্রিয় চিন্তা ভাবনা চলছে। আমরা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নিয়ে এবং সব ধরনের কার্যক্রম চালিয়ে আমরা ভবিষ্যতে রেগুলার করতে পারবো, কারণ আমাদের দক্ষ জনশক্তি তৈরি হয়ে গেছে। জি, ধন্যবাদ। অধ্যাপক শাহিনুল আলম, আপনাকে যেহেতু সাধারণত পাওয়া যায় না, আজকে আমরা লিভারের প্রোগ্রামে পেয়েছি, কিন্তু আমি একটু বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আপনার কাছে জানতে চাই যে আমরা 5 আগস্টের পরে নতুন বাংলাদেশ 24-এর গণ অভ্যুত্থান, আমাদের প্রত্যাশা সব সেক্টরে ছিল। আমরা স্বাস্থ্য খাতে অগ্রগতি কতটা দেখেছি তার একটি প্যারামিটার যদি আমরা বলতে চাই যে এটা সংস্কার কমিশন, একমাত্র সংস্কার কমিশন যেটি এখন পর্যন্ত রিপোর্ট দিতে পারেনি, যেটি লাস্ট সংস্কার কমিশন, এটি বাদ দিয়েও বলতে চাই যে আমরা সেরকম অগ্রগতি তুলনামূলকভাবে কম দেখেছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে সাবেক উপাচার্য অধ্যাপক সাইদুর রহমান স্যারের সময় থেকে আমরা শুনছিলাম যে এটি গুণগত পরিবর্তন আসলে ভিতরে ভিতরে হচ্ছে, যদিও বাংলাদেশের পার্সপেক্টিভে একাডেমিক কোনো পরিবর্তনকে সেভাবে রোগীরা বা সাধারণ মানুষ দেখে না, তারা দেখতে চায় যে সেবায় আমরা কতদূর এগুতে পেরেছি। আমি দুটোই আপনার কাছে জানতে চাই যে অগ্রগতি কোন কোন দিক থেকে কতটুকু হয়েছে। ঠিক, এর দায় তো আমারই, বিশ্ববিদ্যালয় যেহেতু চালানো লাগছে, জি, যে করেই হোক। বিশ্ববিদ্যালয়ে আমরা আগের সাইদুর রহমান স্যার আসার পরে এবং এখন আমরা যারা আছি একই ধারাবাহিকতায় বলা যায় যে একই নিয়মতান্ত্রিকতার মধ্যে আমরা চলছি ঐক্যবদ্ধভাবেই। আমাদের প্রধানভাবে আমরা চিন্তা করেছি যে বিশ্ববিদ্যালয়ের গবেষণা, শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, এই 3টা বিষয়টিকে গুরুত্ব দেওয়া। দৃশ্যমান স্বাস্থ্যসেবাটা দেখা যায়, গবেষণার অংশটা দেখলে এটার ফলাফল পেতে অনেক দেরি হয়, শিক্ষার অংশটা আলটিমেটলি স্বাস্থ্যসেবায় যে প্রতিফলিত হয় সেটারও একটু দেরি হয়। তারপরেও আমরা শিক্ষা গবেষণাকে দিয়ে পরিবর্তনের সূচনা করতে চেয়েছি। আমরা প্রথমত 100 ইনিশিয়েটিভ নিয়েছি টু রিফর্ম মেডিকেল ইউনিভার্সিটি। এর মধ্যে আমরা গবেষণায় গুরুত্ব দেওয়ার প্রেক্ষিতে এবং এত দ্রুত ফলাফল পাবো আমরা এটা বুঝতে পারি না, ভালো ফলাফলও পেয়েছি। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত 105 জন গবেষককে আমরা নির্দিষ্ট করতে পেরেছি, চিহ্নিত করতে পেরেছি। আচ্ছা, রিয়েলি এক্সাইটিং। এই বিশ্ববিদ্যালয়ে যে এত গবেষক আছে এটা আগে কখনো বোধহয় নির্ণয় করা হয় নাই। এমনকি এই বিশ্ববিদ্যালয়ে 10,000-এর বেশি সাইটেশন পাওয়া শিক্ষকও রয়েছেন। আচ্ছা, আগে হয়তো এটাকে মূল্যায়ন করা হয়নি। আমরা এই গবেষণায় মনোযোগ দেবার কারণে গত কতদিনের মধ্যে আমাদের 2 জন শিক্ষক এবং 2 জন রেসিডেন্ট আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। আচ্ছা, দিল্লিতে পেয়েছেন 3 জন এবং মালয়েশিয়ায় পেয়েছেন 1 জন, ইতিমধ্যে ওনারা পেয়েছেন। আমাদের বিশ্ববিদ্যালয় জার্নালটিকে আমরা স্কুপাসের আগেই এটা পেয়েছিল, এটাকে আমরা পাবমেডে ইন্ডেক্স করার প্রক্রিয়া আমাদের চলমান রয়েছে। আমরা চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আমরা গুণগত মান উন্নয়ন করার জন্য আগে কখনো হয় নাই, যেটা এবার আমরা করেছি যে এই বিশ্ববিদ্যালয় থেকে ইন্সপেকশন টিম সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে যে একাডেমিক কার্যক্রমকে পর্যালোচনা করা এবং সেই অনুযায়ী সুপারিশ করে সেটা মান উন্নয়ন করা, সেই কাজটা আমরা করেছি। এটা স্বাভাবিকভাবে অফিস ছাড়া আর কোথাও দৃশ্যমান নয়। আচ্ছা, এটারই ইফেক্টকে আমরা রুগীর স্বাস্থ্যসেবায় নিয়ে যেতে চেয়েছি, যে টেকনিক্যাল এক্সপার্টাইজকে ব্যবহার করা। যেটা আমরা করেছি, এক হচ্ছে সকল চিকিৎসাকর্মীকে উপস্থিতি নিশ্চিত করার জন্য আমরা ফেস রিকগনিশনের মাধ্যমে তাদের হাজিরাকে নিশ্চিত করেছি এবং খুবই ফ্রুটফুলি আমরা এটা করতে পেরেছি। দ্বিতীয় আমরা করেছি যেটা লম্বা লাইনকে অ্যাভয়েড করার জন্য আমরা যে অনলাইনের অ্যাপয়েন্টমেন্ট এটাকে আমরা নিশ্চিত করেছি এবং প্রচুর মানুষ এটা থেকে সুবিধা পাচ্ছে এবং দ্রুততম সময়ে এসে রিপোর্টও অনলাইনে নিতে পারছে কিনা? রিপোর্টও এখনো অনলাইনে নিতে পারেনি, আমরা সামনে এটা করবেন। সুপার স্পেশালাইজড হাসপাতালের রেডিওলজি ইমেজিং বিভাগের অ্যাপয়েন্টমেন্টকেও আমরা অনলাইন করেছি। আপনারা জানেন যে আমাদের সবচেয়ে বেশি লোড হচ্ছে রেডিওলজি ইমেজিং বিভাগে, আল্ট্রাসাউন্ড, সিটি এবং এমআরআই করার জন্য, এবং রেডিওলজি ইমেজিং বিভাগকেও আমরা এই অনলাইন অ্যাপয়েন্টমেন্টের আওতায় নিয়ে আসবো। এর মধ্যে আমরা আন্তর্জাতিকভাবেও আপনারা দেখেছেন যে আমরা চায়নার কুনমিং ইউনিভার্সিটির সাথে এমইউ করেছি। এর মধ্যে আমাদের একজন ফ্যাকাল্টি ওরা ইনভাইট করেছে, ওখানে যাচ্ছেন, এবং আমাদের নার্স, টেকনোলজিস্ট, চিকিৎসক, হসপিটাল ম্যানেজমেন্টের লোকেরা, এমনকি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট লোকেরা সেখানে আমাদের ট্রেনিং এক্সচেঞ্জ হবে। এই কাজগুলো আমরা করতে পেরেছি। স্যার, আরেকটি বিষয় যেটি মানুষের দীর্ঘ দিনের অপেক্ষা, সেটি হচ্ছে সুপার স্পেশালাইজড হাসপাতাল, যেটি খুব খুঁড়িয়ে চলছে। মানে এটি আপনারা এসে মানে কতদূর পর্যন্ত আগাতে পেরেছেন, বা এটি আসলে আলোর মুখ সত্যিকার অর্থে কবে দেখবে? সুপার স্পেশালাইজড হাসপাতালের বিষয়ে
মানুষ আশা করতে করতে হতাশায় নিমজ্জিত হয়েছে। জি, আমরাও যে খুব মানে উৎসাহব্যঞ্জক কিছু এখনো আমরাও দেখাতে পারি নাই। এটা আমরা অফিসিয়াল জটিলতায় পড়েছিলাম, আচ্ছা, যে একটা নিয়োগ প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল, সেটার আইনি অংশ এবং রিয়েলি এই নিয়োগের প্রক্রিয়ায় অনৈতিক অবস্থান ছিল কিনা এটা নির্ণয় করতে আমাদের একটা বড় সময় চলে গেছে। আচ্ছা, সেটাকে আমরা শেষ করতে পেরেছি। এখন বিশ্ববিদ্যালয় প্রস্তুত এই হাসপাতাল পরিচালনা করার জন্য। আমাদের যে অংশটুকু ওভারকাম করা প্রয়োজন সেটা হচ্ছে যে আমাদের জরুরি জনশক্তি নিয়োগ করা। এই ক্ষেত্রে আমরা মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের গ্রিন সিগন্যাল পেলেই আমরা এই কাজটা শুরু করতে পারবো। এর মধ্যে আমরা একটা স্লটে বিশ্ববিদ্যালয়ের এই সুপার স্পেশালাইজড হাসপাতালকে পরিচালনা শুরু করেছি। যেমন লিভার বিভাগের বহির্বিভাগ, অন্তর্বিভাগ, এন্ডোস্কোপি, ইআরসিপি এগুলি চালু হয়েছে। রেডিওলজি ইমেজিং বিভাগ পূর্ণাঙ্গভাবে চালু হয়েছে। আইসিইউ আমরা নতুন করে চালু করেছি। আগামী এই মাসের মধ্যে আমাদের কার্ডিওলজি, আমাদের মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার এটা আমাদের চালু হয়ে যাবে। আমরা আশাবাদী যে এই বছরের মধ্যে আমরা পুরো স্কেলে আমরা এটাকে পরিচালনা করতে সক্ষম হব। এটা রিয়েলি এটা সম্ভব। আমাদের সেই কোয়ালিফাইড ফ্যাকাল্টি আছে, ম্যান পাওয়ার আছে, এবং এই জায়গায় আমরা কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলের সাথে, যেখানে আমাদের রোগীরা যায় বাংলাদেশ ছেড়ে, তাদের সাথে প্রতিযোগিতায় নামার জন্য আমরা নন রেসিডেন্ট বাংলাদেশের কাছেও আমরা আপিল করেছি এবং তারাও রেসপন্স করেছে যে তারা আমাদের এখানে এসে সার্ভিস দিবেন। এছাড়া ইন্টারন্যাশনালি রিকগনাইজড বিভিন্ন স্পেশালিস্টও আমাদের এই হাসপাতালে আসবেন। তো আমরা খুবই আশাবাদী যে এই হাসপাতাল পরিচালনা করা সম্ভব হবে। স্যার, আপনাকে অন্তত শেষ প্রশ্ন যেটি করতে চাই, যে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে একটি পরিকল্পনা ছিল যে এটি অন্যান্য হাসপাতালের মতো শুধু সেবা দিয়ে যাবে অতিমাত্রায়, এটি না করে এটি রেফারেল সেন্টার হিসেবে প্রতিষ্ঠিত করা হবে। অন্য জায়গাতেও 100টা জিপি ক্লিনিক তৈরির ব্যাপারেও সরকার চিন্তা করছে। বিশ্ববিদ্যালয়ে ওই যে রোগীদের লোড যে কমানো, যতটুকু গবেষণার জন্য প্রয়োজন, মানে ওই জায়গা থেকে আপনারা যাচ্ছেন কিনা? অফকোর্স এটা আমাদের যেতেই হবে। কারণ হচ্ছে আমাকে তো ওই রুগীকে সার্ভিস দিতে হবে যে রুগী আমার এখানে সার্ভিস না পেলে এর পরের ডেস্টিনেশন আউট অফ দ্য কান্ট্রি। জি, অর্থাৎ সেই রুগীকে আমাকে সিলেক্টিভলি এনে আমাকে এখানে সুপার সার্ভিসটা দিতে হবে। আর যে জায়গাটা এখন সার্ভিস দেওয়া যাচ্ছে না, সেই জায়গাটাকে, সেই টেকনোলজিকে আমি অ্যাকোয়ার করে এখানে এনে ডিসিমিনেট করব। সেটার জন্যই আমরা এই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট হঠাৎ করে শুধু বিশ্ববিদ্যালয়ের রেফারেল সিস্টেমটা চালু করতে পারবে না। অতএব অনলাইন অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে আমরা রুগী সিলেকশন প্রসেসে আমরা যাব। আরেকটি কাজ আমরা করব, আউটডোরটা এতদিন আমাদের সার্ভিস সেন্টারে ছিল, এটাকে শিক্ষা কার্যক্রমের আওতায় নিয়ে আসবো। শিক্ষা কার্যক্রমের আওতায় আনলে এখানে যে রোগীগুলো সার্ভিস পাচ্ছে এই সার্ভিসটারও কোয়ালিটি ইমপ্রুভ করবে এবং আমাদের ফ্যাকাল্টিরা, বিশেষজ্ঞ চিকিৎসা এখানে অংশগ্রহণ করতে পারবে। ছোট্ট একটা প্রশ্ন, মানে এটি আসলে শেষ প্রশ্ন সত্যিকার অর্থেই, যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় পরিবর্তনের অনেকগুলো প্যারামিটার আমরা অনেক দিক থেকে আসলে দেখি। আপনার কাছে একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে কোন জায়গাগুলোতে নজর দেওয়া উচিত বলে আপনি মনে করেন এই সময়ে এসে? সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আলোচনা করলে প্রথম প্রবলেম যেটা দেখা হয় সেটা হচ্ছে হেলথ ওয়ার্কফোর্স শর্টেজ। জি, পৃথিবীর সম্ভবত 54টা দেশে বিপদসীমার নিচে হেলথ ওয়ার্কফোর্স, আমরা তাদের একটা। অতএব আমাদের জাতীয় প্রয়োজনকে নির্ধারণ করে হেলথ ওয়ার্কফোর্স বাড়ানোর প্রয়োজন। এবং এই ক্ষেত্রে কিন্তু শুধু চিকিৎসক নয়, পুরো টিম, চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট এবং অক্সিলিয়ারি যেই হেলথ কেয়ার ওয়ার্কাররা আছে, টোটাল এই প্রক্রিয়াটাকে আমাদের অ্যাড্রেস করা দরকার। দ্বিতীয় হচ্ছে হেলথ কেয়ার ফিন্যান্সিং স্ট্র্যাটেজি। আমাদের হেলথ কেয়ার ফিন্যান্সিং ক্রমাগতভাবে পার্সেন্টেজ হিসাবে নিচের দিকে নেমে যাচ্ছে, অথবা অ্যারাউন্ড 4 আর 5-এর মধ্যে এটা স্ট্যাটিক হয়ে আছে। অথচ এটা স্ট্যান্ডার্ড হচ্ছে 15%, অ্যানুয়াল বাজেটের 15%। অতএব এটাকে ধীরে ধীরে হলো কোনোভাবেই আর নিচে নামতে দেওয়া যাবে না, এটাকে ধীরে ধীরে দুর্নীতি বন্ধ করতে হবে, বৃদ্ধি করা প্রয়োজন। থার্ড যেটা আপনি বলেছেন, গভর্নেন্স রিগার্ডিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, গভর্নেন্স রিগার্ডিং অ্যাডমিনিস্ট্রেশন, গভর্নেন্স রিগার্ডিং এমপ্লয়মেন্ট অ্যান্ড প্রমোশন। আমাদের এই দেশের স্বাস্থ্য খাত অতি রাজনীতিকায়ন হয়েছে। রাজনৈতিক ইনফ্লুয়েন্স থেকে বের হয়ে এসে কোয়ালিটি অ্যাসিওর করার জন্য গভর্নেন্সে আমাদেরকে দৃষ্টি দেওয়া প্রয়োজন। এই প্রয়োজনে এই বিষয়ে সকল রাজনৈতিক দলের একটা কমিটমেন্ট আনা প্রয়োজন বটে। যে যদি তা না হয় শুধু সময়েরই পরিবর্তন হবে, মানুষের পরিবর্তন হবে, আমাদের স্বাস্থ্য খাতের পরিবর্তন হবে না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ব্যস্ততার কারণে আমরা মাঝপথে আপনাকে ছেড়ে দিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা বিষয় আপনি প্রশ্ন করবেন না, তারপরে আমি এটা বলে যাচ্ছি। সেটা হচ্ছে একটা জায়গায় অ্যাড্রেস হচ্ছে না। আমাদের দেশে জন্ডিসের অন্যতম কারণ হচ্ছে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস।
আচ্ছা স্যার। অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস নিয়ে আমরা কম আলোচনা করি, এর কারণ হচ্ছে যে এটা মৃত্যুর হার তেমন নাই। জি। তবে যদি আমাদের গর্ভবতী মায়েদের জন্ডিস হয়, এই জন্ডিসটা মৃত্যুর কারণ হতে পারে। আচ্ছা। আর গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি দৃষ্টি আকর্ষণ করছি, যে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বড়দের ক্ষেত্রে ই ভাইরাস দিয়ে হয়, ছোটদের ক্ষেত্রে এ ভাইরাস দিয়ে হয়। এটা কিন্তু খাদ্যবাহিত বা পানিবাহিত রোগ। জি। যে অংশটুকুতে আমি স্পেশালি দৃষ্টি আকর্ষণ করি, এটা আমাদের কিন্তু নগরকেন্দ্রিক এটার এই রোগের প্রাদুর্ভাব বেড়েছে। নগরকেন্দ্রিক প্রাদুর্ভাব বাড়ার কারণ হচ্ছে আমাদের পানি পরিশোধন যথাযথভাবে হচ্ছে না। আরেকটি হচ্ছে আমাদের স্ট্রিট ফুড সেফটি, এটা যথার্থ নাই। কিন্তু এটা কেন অ্যাড্রেস করবো, সাধারণত ওয়ার্কিং লোকেরা এই রোগে আক্রান্ত হয়। এই রোগে একবার আক্রান্ত হলে ওয়ার্কিং মরবিডিটি প্রচুর। একজন কর্মক্ষম লোক প্রায় 1 মাস তাকে রেস্ট নিতে হয়। তার মানে আমরা ডিরেক্ট ইফেক্ট দেখছি না বলে এটা আলোচনা হচ্ছে না। এটাকে প্রতিরোধ করার জন্য আমাদের নগরায়নের ক্ষেত্রে পরিশুদ্ধ পানির ব্যবস্থা এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছিলেন বেশ কয়েক বছর আগে চট্টগ্রামে শহরে মহামারী আকারে ই ভাইরাসে আক্রান্ত মানুষ আক্রান্ত হয়েছিল। এটা আমাদের প্রতিটি নগরই রিস্কে আছে, কারণ আমাদের পানি পরিশোধন যথার্থ নয়। তো এই পরিশুদ্ধ পানি প্রবাহ যথার্থ রেখে এই রোগটা প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের অগ্রসর হওয়া দরকার। তা নইলে আমাদের যে কোনো সময় যে কোনো নগর এরকম মহামারীতে আক্রান্ত হতে পারে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার এলিন, আমরা বিরতির আগে স্যারের ব্যস্ততার কারণে উপাচার্য স্যারকে আমরা বিদায় দিয়েছি। আমরা বলছিলাম যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কিভাবে এগিয়ে যাচ্ছে। আমরা যদি লিভার রোগের ক্ষেত্রে যদি বলি, ট্রান্সপ্লান্ট একটি অনেক বড় ইস্যু। এটি ছাড়াও লিভারের সব ধরনের রোগের চিকিৎসার জন্য মানে আপনাদের বিভাগটা মানে মডেল হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে কিনা, বা আপনারা আরও কত নতুন নতুন কাজে আসলে যুক্ত হয়েছেন? ধন্যবাদ। আসলে লিভারের চিকিৎসা শুধুমাত্র তো সেবার মধ্যে সীমাবদ্ধ না। জি। এটা যদি আমি ধরি তাহলে 3টা পার্টে এটাকে আমরা আসলে বর্ণনা করা উচিত। যেমন আমরা যারা লিভার রোগের চিকিৎসার সাথে সংযুক্ত, তাদেরকে উন্নত করতে হলে অবশ্যই তাদেরকে গবেষণার মধ্যে থাকতে হবে। বটেই। নিত্য নতুন গবেষণা আমাদের মানকে উন্নয়ন করবে। সেই হিসেবে আমাদের বিভাগে যারা এখন কর্মরত আছি এবং আমাদের বিভাগে যেসব রেসিডেন্ট রয়েছে যারা এই লিভার রোগের উপরে উচ্চতর ডিগ্রি নিচ্ছে, তারা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনো গবেষণার সাথে যুক্ত, এবং প্রত্যেকটা গবেষণার মাধ্যমে কিন্তু নতুন নতুন আমরা রেজাল্ট পাচ্ছি, নতুন নতুন অবস্থান জানতে পাচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে শিক্ষা কার্যক্রম। আমাদের বিভাগে নিয়মিত শিক্ষা কার্যক্রম সম্পূর্ণরূপে চালু রয়েছে। আমরা প্রতিনিয়ত দেশে এবং বিদেশের যেসব জার্নাল পাবলিশ হচ্ছে সেগুলি নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। আমরা যেসব জটিল রোগী পাচ্ছি সেসব নিয়ে আমাদের ক্লাসরুমে রেগুলার আলোচনা হচ্ছে। এবং 3rd হচ্ছে সেবার ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে বর্তমানে পূর্ণদমে আমাদের বহির্বিভাগে আমরা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের ইনডোরে যে রয়েছে সেখানে আমরা সেবা দিচ্ছি, এবং পাশাপাশি সুপার স্পেশালাইজড যে হাসপাতাল, এখানে কিন্তু শুধুমাত্র মানে একদম প্রথম থেকে আমাদের লিভার বিভাগে সর্বপ্রথম আমরা পূর্ণদমে চালু রয়েছি। শুধু যে ভর্তিকৃত রোগী না, পাশাপাশি সুপার স্পেশালাইজড হাসপাতালে আমরা আউটডোর সেবা দিয়ে থাকি। আমাদের যারা বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন, যারা শিক্ষক রয়েছেন, তারা প্রতিদিন এই সুপার স্পেশালিস্ট হাসপাতালে বহির্বিভাগে সেবা দিচ্ছেন। পাশাপাশি যেসব ইন্টারভেনশন, যেসব এন্ডোস্কোপি বেসড ইন্টারভেনশন যেগুলি বাংলাদেশের বেশিরভাগ জায়গাতে হয় না, সেগুলি কিন্তু আমাদের বিভাগে চালু রয়েছে। সুতরাং এইভাবে প্রতিনিয়ত আমরা আমাদের ডিপার্টমেন্টকে, আমাদের সিস্টেমকে আমরা আপগ্রেড করে যাচ্ছি। ধন্যবাদ। ডাক্তার গোলাম আজম, আপনার কাছে জানতে চাই যে মানে আমরা এত চিকিৎসার সুযোগ সুবিধা নানানভাবে রাষ্ট্র চেষ্টা করছে, হাসপাতালগুলো, কিন্তু রোগীদের মধ্যে সচেতনতা কোনোভাবে আসছে না। রোগীদের দিক থেকে এই ভুলগুলো কত মাত্রায় বেশি হচ্ছে, সেই ভুলগুলো মোটা দাগে আসলে কি কি ভুল হচ্ছে? লিভার এই রোগটাকে সমর্থক হিসেবে অনেকে জন্ডিসের রোগ এভাবেই আমাদের দেশের মানুষ চেনে। বিভিন্ন জেলাতে বিভিন্ন নামে এটাকে বলে। তো এটার মানুষের সচেতনতা বৃদ্ধিটা খুব দরকার, কারণ জন্ডিস হলে কবিরাজি চিকিৎসা করতে গিয়ে ওই রোগীটা আরও একটা বড় জটিলতায় পড়ে যায়। কীভাবে? কবিরাজ তাকে এই শরবত, সেই আখের রস এগুলো খাওয়াতে গিয়ে দেখা যায় তার ছিল হেপাটাইটিস বি, এর মধ্যে ওই দূষিত পানি বা শরবতের মধ্যে হেপাটাইটিস এ অথবা ই ঢুকে গেল। তাহলে মানুষকে সচেতন করার ক্ষেত্রে আমাদের কতগুলো দিক আছে, যে খাদ্য গ্রহণের থেকে আমি যদি শুরু করি, যার মাধ্যমে হেপাটাইটিস এ এবং ই ভাইরাসটাকে আমরা দূর করতে পারবো।
এবং খাদ্য গ্রহণ শুধু দূষিত খাদ্যই না, তাকে করতে হবে সুষম খাবার গ্রহণ, যেটার মাধ্যমে তার ফ্যাটি লিভার অথবা মেটাবলিক যেগুলো রোগ আছে, ডায়াবেটিস, এগুলোও কিন্তু নিয়ন্ত্রণ সম্ভব। তাহলে সুষম খাবারের সংজ্ঞা কী, সুষম খাবার মানে কি? সুষম খাবার মানে তো এই না যে শুধু দামি দামি হোটেলের খাবার বা মাছ মাংসই খেতে হবে সারাক্ষণ। সুষম খাবারের এই কনসেপ্টটা আমাদের শিক্ষা কারিকুলামে যদি ক্লাস 3, 4, 5 থেকে এটাকে বলা হয় সুষম খাবারের সংজ্ঞা, আমাদের সময় ছোটোবেলায় আমাদের ছিল এক সময়, সেটা চেনাতে হবে। আমি আমাদের ভিসি মহোদয় একটা প্রসঙ্গ বলে গেলেন পানীয় সরবরাহের ব্যাপার, যাতে ই না হয়। কিন্তু আমি আরেকটা কথা এখানে বলতে চাই, বেভারেজ, দ্যাট ইজ সুইট অ্যান্ড বেভারেজ। আপনি খেয়াল করেন যে আমাদের এখানে পানির একটা বোতলের যে দাম 20 টাকা বা 25 টাকা, সেখানে কিন্তু সুইট অ্যান্ড বেভারেজ পাওয়া যায়। তাহলে সুইট অ্যান্ড বেভারেজ মানে মিষ্টান্ন, আমি সাধারণ মানুষের বোঝার জন্য বলছি যে সাধারণ বিস্কিটের মধ্যে তো চিনি আছে। কার্বোনেটেড ওয়াটার। তাহলে এই যে কার্বোনেটেড ওয়াটার বা সুইট অ্যান্ড ওয়াটার, এগুলো যখন সে সমান পানির দামের সমান, তখন সে কিন্তু স্বভাবতই বলে যে আমি তাহলে শুধু পানি খাবো কেন, আমি একটু ওটাও খাই, ওটার মধ্যে চিনি আছে, আমার এনার্জি বাড়বে। তাহলে এই জায়গাতেও সচেতনতা কিন্তু আমাদের দরকার। এবং মানে আপনি দাম বাড়ানোর পক্ষে? আমি বলবো এটা ন্যাশনাল বাজেটে যদি করা হয় যে সুইট অ্যান্ড বা যে সমস্ত বেভারেজ তৈরি করে তাদের রেগুলেটরি অনুমতি দেওয়ার ব্যাপারটাই কতটুকু আসবে, তারপরে হয়তো লাগলে সে সিগারেট খাওয়া সেবন কম করার জন্য কিন্তু ট্যাক্স বাড়ানো হয়। সিগারেটের দাম এখন অনেক বেশি। একইভাবে যদি এই সমস্ত সুইট অ্যান্ড বেভারেজের উপরে দাম গভর্নমেন্ট থেকে বাড়ানো হয়, এটা কিন্তু আলটিমেট লাভবান হবে সরকার, শুধু অর্থনৈতিক না। মানে আমরা সিগারেটকে বা ধূমপানকে যেভাবে দেখছি ওই গুরুত্বটা আমরা এই জায়গায় দিচ্ছি না। না, এখানে দিচ্ছি না। আমি মনে করি যে এগুলো আমাদের পরিহার করার একটা সুযোগ আসবে। আর অ্যাজ এ হোল লিভার ডিজিজের যেটা সামনের দিকে আমাদের আলোচনাটা আজকে কিন্তু 2040 সালে লিভারের ডিজিজের প্রকোপ ঘুরে ফিরে কিন্তু সেটাই আসে যে নন কমিউনিকেবল ডিজিজ বা আমাদের মেটাবলিক যে সমস্ত রোগগুলো আছে। আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ কথাটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এবং আমাদের যাদের হাইপারটেনশন আছে বা যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি, সেগুলোকে কীভাবে চর্বিটাকে বার্ন করা যায়, কম খেতে হবে, বেশি বার্ন করতে হবে। কায়িক পরিশ্রম বা ব্যায়াম করতে গেলে কিন্তু আমাদের দেখেন ঢাকা শহরে পার্ক কমে যাচ্ছে, হাঁটার রাস্তা ফুটপাথ যারা সেটা অন্য কেউ দখল করে রাখছে, আমরা হাঁটতেও পারি না। এবং আমাদের খেলার মাঠ পর্যাপ্ত লাগবে। সেটা যে কোনো বয়সের মানুষ, আমরা বিদেশে যখন যাই দেখি 80 বছরের বয়স্ক লোক, সেও কিন্তু বিকেলে পার্কে এসে হো হো করে হাসে। এই যে হাসির মাধ্যমে একটা ব্যায়াম হয়, এটাও কিন্তু একটা লাংসের ব্যায়াম হয় এবং তার কিন্তু মনের একটা মানে ফুর্তি বা একটা ভাব আসে। আমি এটা দেখেছি বাইরের দেশগুলোতে আছে। তো আমাদের এই পার্কের ব্যবস্থা, রাস্তার উন্নয়ন করা, পানি, বিশুদ্ধ পানি এবং সুইট অ্যান্ড বা মিষ্টান্ন জাতীয় পানি যেগুলো অ্যাভেলেবল আছে সেগুলোকে কন্ট্রোল করার মাধ্যমে কিন্তু আমরা আলটিমেট গিয়ে লিভারের রোগের প্রকোপ কমে যাবে। অতএব আমাদের সামাজিক দায়বদ্ধতা, রাষ্ট্রীয় দায়বদ্ধতা এবং প্ল্যানিংয়ের দরকার আছে। ধন্যবাদ। আমি ডাক্তার এলিন আপনার কাছে জানতে চাই যে উপাচার্য স্যার বলছিলেন যে শিশুরা ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছে, এই টোটাল সংখ্যার মধ্যে শিশু কিশোর তাদের বাস্তবতা কেমন বা তারা কত মাত্রায় আক্রান্ত হচ্ছে? এটা আসলে সঠিক পরিসংখ্যান আসলে আমাদের ওইভাবে আপনারা কেমন দেখেন রোগীরা? আমরা যেটা দেখছি এটা আসলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি আপনি এখন চিন্তা করেন, স্যার তো অলরেডি বলেও গেছে যে বর্তমানে আপনি ঢাকা শহরে কয়টা স্কুলে খেলার মাঠ রয়েছে? বেশিরভাগ স্কুলে তো কোনো খেলার মাঠই নেই। ছেলেরা খেলবে কোথায়, বাচ্চারা খেলবে কোথায়? বেশিরভাগই তো বিল্ডিং সর্বস্ব। এবং এই যে আমাদের লাইফস্টাইল যেভাবে গড়ে উঠছে যে বাবা মারা সময় দিতে পারছে না, সুতরাং তারাও খুশি থাকছে যে তাদের হাতে একটা গ্যাজেট ধরিয়ে দিয়ে যে ঠিক আছে তারা তাদের সময়টা পার করছে। এবং আরেকটা হচ্ছে যে খাবার, আগে যেমন ছোটোবেলায় আমরা টিফিনে বাসা থেকে যেসব খাবার নিয়ে যেতাম আমাদের মারা তৈরি করে দিত, সেগুলি অনেকটাই স্বাস্থ্যসম্মত ছিল বটে। কিন্তু এখনকার বর্তমান প্রেক্ষাপট কিন্তু ভিন্ন। এখন কিন্তু বেশিরভাগ বাসা থেকে টিফিন যায় না, টিফিনটা যায় হচ্ছে স্কুলের পাশে যে ফাস্টফুড শপ রয়েছে সেই ফাস্টফুড শপ থেকে টিফিনটা নিচ্ছে। সুতরাং সেটা একটু কিন্তু বড় সোর্স যে এই ধরনের ফাস্টফুড জাতীয় খাবার, স্যার যে বললো কার্বোনেটেড ওয়াটার, এগুলির মাধ্যমে কিন্তু তারা ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছে বেশি। যদিও আমাদের সঠিক পরিসংখ্যান এখনও জানা নেই যে এক্স্যাক্টলি আমাদের শিশুদের মধ্যে কত পার্সেন্ট ফ্যাটি লিভার, এবং অবশ্যই সোসাইটি হিসেবে আমাদের একটা রেসপন্সিবিলিটি রয়েছে এই গবেষণা করার। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা হয়তো এটা বের করব, কিন্তু এটা দিন দিন এটা ভয়াবহ আকার ধারণ করছে। কিন্তু এই যে আপনি স্কুলের কথা বললেন, খুব গুরুত্বপূর্ণ একটি টপিক, কিন্তু স্কুল তো নিজেও ওই রেস্টুরেন্ট বা ওই হোটেলটি তৈরি করছে, এটার মধ্যে তারও একটি ব্যবসা আছে। এটিকেও কোনো একটা সিস্টেমের ভিতরে আসলে নিয়ে আসা উচিত কিনা? কারণ তার মাধ্যমে স্কুলের ব্যবসা হচ্ছে কিন্তু আমাদের শিশুরা তো আসলে মারা যাচ্ছে বা একটা
চরম স্বাস্থ্য ঝুঁকিতে এই পড়ছে। সত্যিকার অর্থে তো আসলে সচেতনতা ছাড়া বিকল্প নেই। জি আপনি ল তৈরি করে কতজনকে ঠেকাতে পারবেন? জি যদি প্রত্যেকটা স্কুলে এই সচেতনতাটা ঢুকিয়ে দেওয়া যায়, এটা আপনাদের যেমন দায়িত্ব, মিডিয়া হিসেবে আপনাদের দায়িত্ব, লিভারের চিকিৎসক হিসেবে আমাদেরও দায়িত্ব যে আমরা এটা আমাদের একটা পরিকল্পনা ছিল যে আমরা ঢাকা শহরের বিভিন্ন স্কুলে যে এই জনসচেতনতা তৈরি করব, তাদেরকে ফ্যাটি লিভারের ভয়াবহতা সম্পর্কে বলবো এবং তাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের কথা, তাদের খেলাধুলার কথা, তাদের শারীরিক পরিশ্রম বাড়ানোর কথা আমরা এটা জনসচেতনতা তৈরি করব, এরকম পরিকল্পনা আমাদের রয়েছে। তবে অবশ্যই এখানে মিডিয়ার ভূমিকাও গুরুত্বপূর্ণ, কারণ আমরা সারা বাংলাদেশে জনসংখ্যার তুলনায় লিভার বিশেষজ্ঞ আসলে খুবই কম, খুবই নগণ্য। যদি এখন পর্যন্ত পরিসংখ্যান বলি আপনাকে, সারা বাংলাদেশে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করা লিভার বিশেষজ্ঞ রয়েছেন মাত্র 125 থেকে 30 জন। এটা খুবই নগণ্য। সুতরাং আমাদের পক্ষে তো অবশ্যই সম্ভব না যে প্রত্যেকটা স্কুলে যেয়ে এই সচেতনতা তৈরি করা, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা আপনাদের মিডিয়ার সামনে বললে আপনারা যদি সেটা বেশি করে প্রচার করেন তাহলে হয়তো বা এটা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। ডাক্তার গোলাম আজম, আপনার কাছে জানতে চাই যে ডাক্তার এলিন যেটি বলছিলেন স্কুলের ছাত্রদের ব্যাপারে, আমরা কথায় কথায় অনেক সময় বলি যে পাঠ্যপুস্তকে এই বিষয়গুলো নিয়ে আসা উচিত। মানে আমরা তো অনেক কিছুই আসলে আনতে চাই, কিন্তু কোনটা আনবো কোনটা আনবো না, বা এই আন্দোলনটাও কতটা জোরদার করা উচিত যে অন্তত আমাদের শিশু কিশোরদেরকে বাঁচানোর জন্য আমরা কি কি আনতে পারি। আমি ডক্টর এলিনের যে বক্তব্য, স্কুল কেন্দ্রিক আমাদের শিক্ষা কার্যক্রম, এখানে গত বছর ঠিক এরকম একটা সময়ে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আপনি জানেন যে এরকম একটা গভর্নমেন্ট, এটা কিন্তু WHO এবং আন্তর্জাতিক মান রক্ষা করার জন্য বাংলাদেশে এই সংস্থাটা খুব কার্যকর ছিল না, এটা কিন্তু অনেকটা করতে বাধ্য হয়েছে, না হলে আন্তর্জাতিক ধারাবাহিকতা রাখতে সরকারের সমস্যা হয়। তাহলে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আমরা তো লিভারের ডাক্তার সব করতে পারবো না, তো ওনাদের কাজ হবে। আমি সম্প্রতি বিভিন্ন একটু 3 স্টার অথবা 5 স্টার মানে হোটেলে দেখেছি নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তাদের সাইনবোর্ড যে এখানকার খাবার ওকে। তাহলে সেটা স্কুলে কেন ওনারা করেন না? এই যে আমাদের হাজার হাজার স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুল, ওখানেও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদেরকে একটা সাইনবোর্ড যদি টানিয়ে দেন, সচেতনতা এবং এটা বাধ্যতামূলক করা, আমি এটা আপনার মাধ্যমে আমি সরকার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। তাহলে এটা শিক্ষা মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, ওনাদের কাজ হবে এইটাকে নোটিফাই করা যে এগুলো বিশুদ্ধ খাবার বা সুষম খাবার, এগুলো খারাপ খাবার। তাহলে এটা একটা ব্যাপার। আচ্ছা, আরেকটা একটা প্রসপেক্টিভলি, যেহেতু আমাদের আজকে আলোচনাটা 2040 সাল কেন্দ্রিক, আপনি দেখেন আজকে যারা হাই স্কুল, প্রাইমারি স্কুলে পড়াশোনা করতেছে, এদের 25-15 বছর পরে বয়স হবে, যে বয়স, সেই বয়সেই কিন্তু সে লিভারের ডোনার হবে। আমি লিভার ট্রান্সপ্লান্টের প্রসঙ্গে এখন আসি। আমি লিভার ট্রান্সপ্লান্টের আমাদের হাসপাতাল হয়ে গেল, ম্যান পাওয়ার হয়ে গেল, সার্জন হয়ে গেল, রুগীও অনেক, ডোনার নাই। ডোনার নাই না কেন? কারণ ডোনার যে আছে তার ফ্যাটি লিভার। তাহলে ফ্যাটি লিভারের একটা মানুষকে তো আমি ডোনার হিসেবে নিতে পারবো না। আর এটাকে এমনও না যে আমি এটা কোথাও অর্ডার দিয়ে আর্টিফিশিয়াল বানায় আনতে পারবো এখন পর্যন্ত, ভবিষ্যতে কি হবে সেটা পরে কথা। তাহলে আমার দেশে যদি ডোনারই না থাকে তাহলে আমি লিভার ট্রান্সপ্লান্ট কীভাবে করবো? অতএব আমাদের এই প্রিভেনশনের সুযোগটা দেখেন, তেমন কোনো পয়সাও লাগে না, আমাকে কোনো ভ্যাকসিন দিতে হচ্ছে না, আমাকে খুব ওয়েল অর্গানাইজড করতে হচ্ছে না। শুধু স্কুলের টিচারদেরকে বলে দিতে হবে যে আপনারা খেলাধুলার অংশটা বাড়ান, প্রতিদিনই থাকবে, বাৎসরিক করেন, ষান্মাসিক খেলাধুলার ব্যবস্থা করেন। আর পাঠ্যপুস্তকে এই সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কোর্স কারিকুলামে আনতে হবে যে কোন লেভেলে কোথায় তাদেরকে এডুকেশনটা দিতে হবে, তাহলে আমরা প্রিভেনশন করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার এলিন, আপনার সঙ্গে এর আগে অন্য প্রোগ্রামে কথা হয়েছিল যে সোসাইটি কীভাবে কাজ করছে। আমার যেটি প্রশ্ন হচ্ছে যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রসঙ্গ বাদও যদি আমরা দিই, শিক্ষা মন্ত্রণালয়, এই হায়েস্ট বডিগুলোর সাথে আসলে এই ইস্যুতে আপনাদের আসলে বসা যায় কিনা? একটা সোসাইটি চাইলে কিন্তু বসতেই পারে না, আসলে অবশ্যই এটা সোসাইটির একটা দায়িত্ব, এটা একটা সামাজিক দায়িত্ব। সোসাইটি কখনোই শুধুমাত্র চিকিৎসকদের যে তাদের দাবি দাওয়াই পূরণ করবে তা না, আমাদের কিন্তু একটা বড় রেসপন্সিবিলিটি হচ্ছে যে বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সম্পর্কিত যে দায় দায়িত্বগুলি, যেহেতু আমরা একটা অংশ দেখি যে লিভারের অংশ, সুতরাং এই রিলেটেড দায় দায়িত্বগুলি আমাদের উপরই এসে পড়বে। সুতরাং বাংলাদেশে লিভারের রোগকে কিভাবে কমিয়ে আনা যায়, বাংলাদেশের মানুষদের ফ্যাটি লিভার কীভাবে কমিয়ে আনা যায়, মূলত যে রোগগুলি বি ভাইরাস, সি ভাইরাস, এগুলি সম্বন্ধে মানুষকে কীভাবে সচেতনতা করা যায়, 2030 সালে যে এমডিজির যে লক্ষ্যমাত্রা যে বি ভাইরাসকে নির্মূল করা, সেটার জন্য কীভাবে কাজ করা যায়, এর জন্য অবশ্যই আমাদের সরকারের যে উচ্চতর কর্তৃপক্ষগুলি আছে তাদের সাথে আমাদের একত্রে কাজ করতে হবে। শুধুমাত্র সোসাইটি হিসেবে আমরা যে
সব কাজ করে ফেলতে পারবো এরকম না, অবশ্যই এখানে সরকারের সহায়তা অবশ্যই জরুরি। স্যারের কাছে আমি অনুষ্ঠান শেষের দিকে জানতে চাই যে রাষ্ট্রের কাছে তো এক ধরনের প্রজেকশনও আপনারা দিয়েছিলেন, বিশেষ করে ফ্যাটি লিভারের ক্ষেত্রে, যে কত হাজার কোটি টাকা খরচ হয়, আমরা কতটুকু বিনিয়োগ করলে এই অপচয়টা কমাতে পারি। লিভার রোগের ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্য বিভাগ অধিদপ্তর আলাদা করে তো তারা আসলে কিছু করে না, কিন্তু গুরুত্ব কতটা পায়, মানে লিভার রোগ তার ট্রিটমেন্ট এই এরিয়াটা কতটুকু গুরুত্ব পায় স্বাস্থ্য খাতে, সেটা না আমরা খুব মানে আশাহত হব না, আমরা আশাবাদীও। কারণ এক সময়ে আমাদের এই লিভার বিভাগের প্রতিষ্ঠাতা, আমাদের সোসাইটিরও প্রতিষ্ঠাতা অধ্যাপক মবিন খান, জি উনার মাধ্যমে কিন্তু সেই 90-এর দশক থেকে আমাদের বৈজ্ঞানিক সম্মেলনগুলো করা হয়, যেখানে আমরা ট্রেনিং অফ দ্য ট্রেনার্স, মানে আমরা কনসালটেন্টদেরকে একসাথে করতাম 90-এর দশক থেকে। ওনার মাধ্যমে লিভার অসুখের প্রাদুর্ভাব এবং এটাকে প্রিভেন্ট করার জন্য যে সমস্ত উদ্যোগ এটা নেওয়া হলো, সেই ধারাবাহিকতায় কিন্তু 2005 সাল থেকে ইপিআই অর্থাৎ সম্প্রসারণ টিকাদান কর্মসূচি, অনেক বড় কাজ, সেখানে কিন্তু হেপাটাইটিস বি মানে গোড়ায় হাত দেওয়া হয়েছে। অতএব আমরা কিন্তু কাজ করেছি এবং রাষ্ট্রও কিন্তু সেখানে রেসপন্ড করেছে, এই জন্য আজকে হেপাটাইটিস বি অনেক কমে গেছে। জি একইভাবে এখন যেটা আমাদের সম্ভব অনেকটা বিনা খরচে, শুধু সচেতনতা, জাস্ট আমরা ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব কমানোর জন্য কায়িক পরিশ্রম করতে হবে, খেলাধুলা বাড়াতে হবে, বাচ্চাদের সুষম খাবার গ্রহণ করতে হবে, ব্যালেন্স ডায়েট, যেটা খুব মানে দামি খাবার এমন না, তাই ব্যালেন্স ডায়েটের সংজ্ঞাটা আমরা ছোটোবেলা থেকে বাচ্চাদের শেখাই দেবো, কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না। এগুলোর মাধ্যমে আমরা কিন্তু আশাবাদী যে হেপাটাইটিস বি এর মতো আমরা এই নন কমিউনিকেবল ডিজিজ বা অসংক্রামক যে রোগগুলো আছে, বিশেষ করে এই বিপাকজনিত বা মেটাবলিক ডিজিজ, এগুলো আমরা প্রিভেন্ট করতে পারবো বা প্রতিরোধ করতে পারবো। আমি একটু এখানে অ্যাড করি, ছোট্ট একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে আপনি বললেন যে সোসাইটির কাজকর্ম কি, এই যে ফ্যাটি লিভার তো নিশ্চয়ই সরাসরি একজন অনেক সময় লিভার বিশেষজ্ঞের কাছে আসতে পারে না, একদম তারা প্রথমে যে একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের কাছে। সুতরাং আমরা কিন্তু সোসাইটি থেকে একজন প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান কিভাবে ফ্যাটি লিভারটাকে ডিল করবে, কিভাবে চিকিৎসা করবে, এর উপর আমরা একটা গাইডলাইন তৈরি করেছি এবং আমরা অলরেডি প্রায় 5000-এর উপরে প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানদেরকে তারা ট্রেন্ড আপ করেছি, যে তারা একটা ফ্যাটি লিভারকে একদম প্রাথমিক, সে একদম প্রত্যন্ত অঞ্চলে তারা কীভাবে প্রাথমিক চিকিৎসা দিবে, কোন পর্যায়ে তারা একজন লিভার বিশেষজ্ঞের কাছে রেফার করবে, সেই সম্পর্কিত আমাদের গাইডলাইন রয়েছে এবং আমরা তাদেরকে ট্রেন্ড আপ করেছি। আচ্ছা, আরেকটি বিষয় যেটি জানতে চাই যে অন্তত আজকের একটি শিশু বা কিশোর যে কেউ মানে তার লিভারের কোনো না কোনো রোগ আছে কিনা এটি জানার জন্য আসলে কোন কোন পরীক্ষাগুলো করে ফেলা উচিত? সুনির্দিষ্টভাবে যদি আমরা লিভার ফাংশন দেখি, তাহলে আমরা একদম প্রাথমিকভাবে আমরা একটা এইচজিপিটি পরীক্ষা করি, যেটা দিয়ে আমরা লিভারের এনজাইমকে বুঝতে পারি যে তার সেটা নর্মাল রয়েছে কিনা। আর একটা আলট্রাসোনোগ্রাম যদি করা হয়, তাহলে সেক্ষেত্রে লিভারের স্ট্রাকচারটা বোঝা যায়, লিভারটা বড় রয়েছে কিনা, বা লিভারে কোনো ভিতরে কোনো চাকা বা কোনো টিউমার রয়েছে কিনা, বা তার হেপাটাইটিস রয়েছে কিনা, এগুলি বোঝা যায়। সিম্পল এই দুইটা পরীক্ষার মাধ্যমে কিন্তু লিভার সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়। আর পাশাপাশি হচ্ছে বি ভাইরাস, সি ভাইরাস যদি স্ক্রিনিং করা যায়, তাহলে আমরা খুব সহজে জানতে পারি যে সে কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত কিনা। আর স্যারের কাছে আমি শেষ প্রশ্ন জানতে চাই যে একেবারে মোটা দাগে কোন লক্ষণগুলো একেবারে বিপদসীমার কাছাকাছি আর কি, যে আমার তখন ট্রিটমেন্ট নিতেই হবে, বা কোনো বংশে কোনো ধরনের কোনো কারো যদি লিভারের কোনো রোগ থাকে, মানে কিভাবে আসলে আঁচ করা যায়? আচ্ছা, লিভারের রোগগুলো আমরা আজকে যে আলোচনা হলো এতক্ষণ, এদের অধিকাংশই কিন্তু আমি ধরে নিতে পারি যে প্রায় 70% ক্ষেত্রে কিন্তু কোনো লক্ষণ থাকে না, লক্ষণবিহীন। সেটা হেপাটাইটিস বি ভাইরাস হোক, সি ভাইরাস হোক, অথবা ফ্যাটি লিভার বা অন্যান্য যেগুলো রোগ হয়। তাহলে ধরা পড়ে কখন? আপনার হয়তো প্রশ্ন এটি আপনার, যে বাকিরা কেন আসে ডাক্তারের কাছে, সেটা হচ্ছে যে পেশেন্টের একটা অবসাদগ্রস্ততা আসে, যে তার কাজের যে স্পৃহা বা যে এনার্জি নিয়ে সে কাজ করতেছিল সেটা তার ভিতরে থাকে না। এটা হচ্ছে একটা হতে পারে যে তার ক্ষুধা মন্দা, বমি বমি ভাব হয়, অনেকের একটু ডায়রিয়াও হতে পারে। তো পরিপাকতন্ত্রের লক্ষণ এগুলা। আর লিভারের স্পেসিফিক যে সুনির্দিষ্ট যে লক্ষণগুলো, সেগুলো মূলত এটা যে কোনো অনেকে বুঝতে পারে। জন্ডিস অর্থাৎ প্রস্রাব হলুদ প্রথমে হয়, এরপরে চোখ হলুদ, এরপরে পেটে পানি আসা, এরপরে মাঝে মাঝে সে ভুলে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হয়। আরেকটা হচ্ছে যে রক্ত বমি অথবা কালো পায়খানা, যেটাকে আমরা আসলে পায়খানার সাথে রক্ত যাওয়াটা বলি। তো এই যে বললাম, সেগুলো থেকে কিন্তু পেটে পানি আসা আমি বলেছি, এগুলো হচ্ছে যে লিভারের শেষ পর্যায়ে। কারণ ওই ততক্ষণে সে 80% যেটা কিউরেবল বা রিভার্সেবল ছিল, রিভার্সিবিলিটি সে শেষ করে এখন সে ইরিভার্সিবল অথবা আমরা ডিকম্পেনসেটেড স্টেজে চলে গেছে বলি। এর মধ্যে লিভার ক্যান্সারও কিন্তু একটা আজকে আলোচনা, হয়তো এটা আমাদের প্রাসঙ্গিক খুব একটা আলোচনা করেছি, আমরা অন্যদিন হয়তো লিভার ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করবো। সেটারও অনেক চিকিৎসা এই স্পেশালাইজড হসপিটালে সুযোগ আছে এবং আমরা মনে করি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় বাংলাদেশের মানুষ
এই সুফলগুলো অতি শীঘ্রই পাওয়া শুরু করবে আশা করি। স্যার আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের শুরুতে বলেছি যে প্রায় 6 থেকে 6.5 কোটি মানুষ, আপনি যদি হিসাব করেন বাংলাদেশের জনসংখ্যা, তাতে অন্তত আপনি না হলেও আপনার পরিবারের কেউ না কেউ লিভার রোগে আক্রান্ত হতেই পারে। এবং আমাদের দৈনন্দিন জীবনের যে চিরায়ত অভ্যাস, আমাদের খাওয়া দাওয়া, আমাদের পরিশ্রমহীনতা, এই সব কিছু কিন্তু আমাদেরকে ধীরে ধীরে লিভার রোগের দিকে নিয়ে যাচ্ছে। তাই লক্ষণগুলো জেনে নিয়ে অন্তত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে অন্তত নিশ্চিত হতে পারেন যে আপনিও সেই লিভার রোগী কিনা, এবং আপনি জানতে পারলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সুস্থ জীবনের দিকে এগিয়ে যেতে পারেন। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।